এক গ্রামে গায়ত্রী নামে এক বিধবা মহিলা তার সন্তান রামকে নিয়ে বসবাস করত। রাম ছিল পড়াশোনায় খুবই মেধাবী। স্বামী গত হওয়ার পর থেকে অন্যের বাড়িতে কাজ করে কোনো রকমে গায়ত্রী সংসার চালাতো। এরকমই একদিন সন্ধেবেলা গায়ত্রী কাজ করে ফিরছে। এরকম সময় দেখে একটা বছর 10-এর বাচ্চা ছেলে মসজিদের পাশে বসে কাঁদছে। গায়ত্রী বাচ্চাটির কাছে গিয়ে বলল, কিরে, কি হয়েছে? এখানে একা একা বসে কাঁদছিস কেন বাবা? কে তুই? আমার নাম রহিম। সে না হয় বুঝলাম, কিন্তু এখানে এভাবে বসে কাঁদছিস কেন? আমার বাবা মা কেউ নেই। আমার চাচা আমার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমার বড্ড খিদে পেয়েছে। আহা গো, এইটুকু বাচ্চা ছেলে কত কষ্ট পাচ্ছে, কতক্ষণ না খেয়ে বসে আছে কে জানে। এই রহিম, তুই চল আমার সাথে। আজ থেকে তুই আমার সাথেই থাকবি, কেমন? আর আজ থেকে তুই আমায় মা বলে ডাকবি, বুঝেছিস? মা, আজ এত দেরি হলো যে? আর এই ছেলেটা কে? ও তোর এক ভাই রাম, ওর নাম রহিম, আমাদের বাড়ির নতুন সদস্য। কিন্তু মা। আহ রাম, কোনো কিন্তু নয়, চল হাত মুখ ধুয়ে খাবি, চল। এইভাবেই ধীরে ধীরে রহিম গায়ত্রীর সংসারের সদস্য হয়ে ওঠে। রহিমকে পড়াশোনা করানোর জন্য রামের স্কুলে ভর্তি করে। রাম ও রহিম একসাথে স্কুলে যেতে থাকে। অন্যদিকে নতুন সদস্য আসায় গায়ত্রীর সংসারে অনটনের সৃষ্টি হয়েছে। দ্বিগুণ পরিশ্রম করেও গায়ত্রীর একার পক্ষে এই অভাব দূর করা অসম্ভব হয়ে ওঠে। তাই কষ্ট করেই কোনো রকমে তাদের দিন চলতে থাকে। এ কি মা, আমায় আধ ঘন্টা ডিম দিয়েছো কেন? একটাই যে ছিল বাবা, তাই রহিম আর তোকে ভাগ করে দিয়েছি। ওই অনাথটা আসার পর থেকে আমার সব জিনিসটাই ভাগ বসায়। তার থেকে এই নে, তুই গোটা ডিমটাই খা, আমার লাগবে না। এ কি রাম, উঠে যাচ্ছিস কেন? দাঁড়া, যাস না রাম, দাঁড়া। আমায় ক্ষমা করে দাও মা, আমি তোমাদের বাড়িতে এসে সমস্যা বাড়িয়ে দিলাম। রামদাদা আমাকে ভালোই বাসে না। না রহিম, ওরকম বলতে নেই। রামদাদা তো ছোট, তাই আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা মা, আমি বলছিলাম আমার না পড়াশোনা করতে ভালো লাগে না, কিন্তু রামদাদাকে দেখেছি পড়াশোনায় খুব ভালো। তাই ভাবছিলাম আমি যদি তোমার সঙ্গে কাজ করি তাহলে আমাদের এই অভাবও দূর হবে আর দাদা ভালোভাবে পড়াশোনাটাও করতে পারবে। না রহিম, এই ছোট বয়সে তোকে কাজ করতে হবে না, এখন তোর পড়াশুনো করার বয়স। কিন্তু আমার যে পড়াশোনা করতেই ভালো লাগে না। আমি তোমার সাথে কাজ করতে চাই, এতে তোমারও সুবিধা হবে, সংসারও ভালো চলবে। এদিকে আয় বাবা। এরপর বেশ কিছু বছর কেটে যায়। রহিম মায়ের সাথে কাজ করে সাহায্য করতে থাকে, আর রাম পড়াশোনার জন্য বিদেশে চলে যায়। আর তারপর কেটে যায় আরও বেশ কিছু বছর। রাম বিদেশে ভালো চাকরিও পায়। অনেক দিন বিদেশে থাকার পর হঠাৎ একদিন সে দেশের বাড়ি ফিরে আসে। মা, মা কোথায়? কোথায় তুমি? মা, এসেছিস বাবা? এই বুড়ি মাটার কথা মনে পড়লো শেষে? কতদিন যে তোর আসার পথ চেয়ে বসে আছি বাবা। হ্যাঁ মা, আমি এসে গেছি, তবে বেশি দিনের জন্য না। আমি খুব তাড়াতাড়ি চলে যাব, আর তোমাকেও সঙ্গে নিয়ে যাব। চলে যাবি মানে? এই তো এলি, আর নিজের বাড়ি ছেড়ে কোথায় যাব বাবা? এটা আবার একটা বাড়ি হলো? আমি ঠিক করেছি এই বাড়ি বিক্রি করে এখানের পাট চুকিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বিদেশে চলে যাব। আমি তো বাড়ি বিক্রির ব্যাপারেই কথা বলতে এসেছি। এসব তুই কি বলছিস বাবা? কত স্মৃতি জড়িয়ে এই বাড়িতে আমাদের। তোর বাবার সাথে প্রথম এই বাড়িতে যেদিন পা দিয়েছিলাম
সেদিন থেকে এই বাড়ি আমার আত্মার সাথে জড়িয়ে গেছে যে বাবা। এ বাড়ি অন্য কারো হাতে চলে যাবে, এ দৃশ্য আমি সহ্য করতে পারবো না। আহ মা, ছেলে মানুষের মতো কথা বলো না তো, এসব আমার ভালো লাগে না। দেখো, এখনকার যুগে এসব ঠুনকো আবেগ নিয়ে বসে থাকলে চলে না। দাদা, মাকে এমনভাবে বলিস না। আর তাছাড়া এই বাড়ি বিক্রি করে দিলে আমরা কোথায় যাব? কেন, তুই রাস্তার ছেলে রাস্তায় ফিরে যাবি? আমরা কি তোর সারা জীবনের দায়িত্ব নিয়ে রেখেছি নাকি? লজ্জা করে না অন্যের বাড়িতে থাকতে? তুই আমাদের পরিবারের কে শুনি? আমাদের পরিবার সংক্রান্ত বিষয়ে কথা বলার অধিকার তোকে কে দিয়েছে? এখনো যে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিইনি এই ঢের। তখন ছোট ছিলিস ঠিক আছে, এখন বড় হয়েছিস, নিজের রাস্তা নিজে দেখে নে। রাম, তোকে এই শিক্ষায় আমি মানুষ করেছি? তুমি চুপ করো মা, এসব ছোট লোকেদের আমার খুব ভালো করে জানা আছে। সব সম্পত্তির লোভ। কিরে, মাকে ভুল বুঝিয়ে সম্পত্তিটা নিজের নামে লিখে নেওয়ার মতো, তাই না? দাদা, তুই এভাবে বললি? এর থেকে ভালো হতো তুই যদি আমায় ঘাড় ধরে বের করে দিতিস। হ্যাঁ, ঠিকই বলেছিস, আমরা ছোট লোক, সম্পত্তির লোভেই এতদিন এখানে পড়েছিলাম। কিন্তু সম্পত্তিটা কি জানিস? মায়ের ভালোবাসা। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। এই রহিম, কোথায় যাচ্ছিস? শোন বাবা, আমার কথা শোন, যাস না রহিম, ফিরে আয়। রহিম, তাড়িয়ে দিলি তুই ছেলেটাকে। দেখো মা, ওই অনাথটাকে নিয়ে এত ভেবো না তো। কি করেছে ও আমাদের জন্য? আমি তোমার নিজের সন্তান, আমার কথা শোনো। চলো, এই বাড়িটা বিক্রি করে দিয়ে আমরা বিদেশ চলে যাই। নিজের সন্তান? তুই যখন এখানে ছিলিস না, ওই রহিম আমাকে আগলে রেখেছে। আমার শরীর খারাপ হলে দিন রাত জেগে আমার সেবা করেছে। তোর বিদেশে পড়াশোনার খরচ চালানোর জন্য দিন রাত পরিশ্রম করে আমাকে সাহায্য করেছে। তুই তোর মতো থাক বাবা, আশীর্বাদ করি ও অনেক বড় হ। আমিও চলে যাচ্ছি। এই ঠুনকো আবেগ নিয়েই এই মানুষগুলো মরল। আমরা কি তোর সারা জীবনের দায়িত্ব নিয়ে রেখেছি না? লজ্জা করে অন্যের বাড়িতে থাকতে? এটা আবার একটা বাড়ি হলো? আমি ঠিক করেছি এই বাড়ি বিক্রি করে এখানের পাট চুকিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বিদেশে চলে যাব। কেন, তুই আমাদের পরিবারের কে? তুই রাস্তার ছেলে রাস্তায় ফিরে যাবি। এ কি? এই যে মা, 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 চোখ খোলো মা। এ কি হলো? একটু কেউ সাহায্য করুন, ওনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, এনাকে বাঁচান, এনাকে বাঁচান। এ কি হয়েছে ওনার? ওহো, এই যে দেখছি রক্ত অনেকটাই বেরিয়ে গেছে। এক্ষুনি অপারেশন করতে হবে। আপনি চিন্তা করবেন না, দেখছি কি করা যায়। দেখুন, ওনার অনেক রক্ত বেরিয়ে গেছে, কিন্তু রক্ত লাগবে ইমিডিয়েটলি। ডাক্তারবাবু, আপনি আমার রক্ত নিন, আমার রক্ত নিন ডাক্তারবাবু। আমার সমস্ত রক্ত দিয়ে ওনাকে বাঁচান, দয়া করে ওনাকে বাঁচান। আপনার দুটি পায়ে পড়ি। ওকে, ফাইন, আসুন আপনি। এখন উনি অনেক সুস্থ আছেন, আপনাকে খুঁজছেন। যান, দেখা করে আসুন। তবে খুব বেশি কথা কিন্তু বলবেন না। মা, এখন কেমন লাগছে? এসেছিস বাবা? রাগ করে যে বাড়ি থেকে বেরিয়ে গেলি, একবারও ওই বুড়ি মাটার কথা ভাবলি না। আয় বাবা, বস আমার কাছে। আমি যে তোমার নিজের সন্তান না মা, কোন অধিকারে তোমার কাছে থাকি বলো? তোমার সাথে যে আমার রক্তের সম্পর্ক নেই মা। আর যে তোর রক্তেই আমি জীবিত বাবা। মায়ের কোনো জাত হয় রে পাগল ছেলে। চল রহিম, আজ থেকে আমরা এক নতুন জীবন শুরু করি।
আমরা এক আশ্রম খুলি, যেখানে তোর মতো অনাথ সন্তানরা আশ্রয় পাবে, পড়াশোনা করবে, প্রকৃত শিক্ষা পাবে, মানুষের মতো মানুষ হবে, আর পৃথিবীর কেউ তাদের দিকে অনাথ বলে আঙুল তুলতে পারবে না। চল বাবা, এই বৃদ্ধা শুধু আজ থেকে একজনের মা না, সমস্ত অনাথ সন্তানের মা। সবাই আশ্রয় পাবে এই বৃদ্ধার আশ্রমে। তাই চলো মা, তাই চলো। এরপর কেটে গেছে বেশ কয়েক বছর। এখন গায়ত্রী দেবী সারাক্ষণ ছোট ছেলে মেয়েদের নিয়ে ব্যস্ত থাকে তার বৃদ্ধার আশ্রমে, আর রহিম সর্বক্ষণ মায়ের পাশে থেকে সাহায্য করে। এরকম একদিন একটা গাড়ি এসে দাঁড়ায় আশ্রমের সামনে। মা, রাম, মা, আর একটা অনাথকে একটু ঠাঁই দেবে তোমার এই আশ্রমে? এসব তুই কি বলছিস বাবা? আমায় ক্ষমা করো মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। ছোটবেলা থেকেই রহিমকে আমার হিংসে হতো, মনে হতো ও আমার ভালোবাসায় ভাগ বসাচ্ছে। কিন্তু আজ বুঝেছি মায়ের ভালোবাসার কোনো ভাগ হয় না, তার কাছে সবাই সমান। ভাই, আমায় ক্ষমা করে দে ভাই, তোকে অনেক ছোট বড় কথা বলেছি, অন্ধ ছিলাম, অন্ধ। তাই তোর এই সহজ ভালোবাসা বুঝতে পারিনি। আমি সব ছেড়ে চলে এসেছি মা। আমি বুঝেছি পয়সা দিয়ে সব কেনা গেলেও মায়ের ভালোবাসা নয়। দাদা, আমার একই বৃন্তে দুটি কুসুম, রহিম আর রাম। রহিম আমার নয়নমণি, রাম যে আমার প্রাণ।